হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 10-এর রায়োমার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে থার্ড সেমিস্টার ইভ্যালুয়েশনের 3 নম্বর সেট আছে, এটা মডেল কোয়েশ্চেন পেপার 3 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিজের নাম, নিজের যেখান থেকে দেখছো সেই জায়গার নাম এবং স্কুলের নাম কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে ভিডিও বানাতে উৎসাহ বাড়বে। তো যাই হোক, এখানে একের এক দাগে আছে এ এর মূলধন বি এর মূলধনের 2.1-2 গুণ হলে বি ও এ এর লভ্যাংশ বন্টনের অনুপাত হবে। এখানে অনুপাতটা বলতে হবে। তো বলা আছে এর মূলধন বি এর মূলধনের 2.1-2 গুণ। তো এর মূলধন বি এর মূলধনের 2.1-2 গুণ, অর্থাৎ বি এর যদি এক্স ধরি, এর হবে এক্স ইন্টু 2.1-2। তাহলে এখানে বি এর মূলধন ধরে নিই, মনে করি বি এর মূলধন সমান এক্স টাকা, অতএব এ এর মূলধন সমান এক্স ইন্টু 2.1-2 টাকা সমান এক্স ইন্টু 2 দুগুণে 4 রেখে 5, 5-এর 2 টাকা সমান 5x/2 টাকা। তো এ ও বি এর মূলধনের অনুপাত, যেটা মূলধনের অনুপাত হয় সেটাই লভ্যাংশের অনুপাত বা লভ্যাংশের অনুপাত। তাহলে এ এর আছে 5x/2 আর বি এর আছে এক্স, নিচে যেহেতু 2 আছে তাহলে পূর্ব পদ যেটা আছে একে 2 দিয়ে গুণ করলাম, আর উত্তর পদ যেটা আছে তাকে 2 দিয়ে গুণ করলাম। 2 কেটে দিচ্ছি, তাহলে পাবো 5x = 2x, এক্স দিয়ে ভাগ করলে এটা হলো 5:2। তাহলে মূলধনের এই লভ্যাংশের অনুপাত পেলাম 5:2। এটা এ আছে। তারপরে 1/a × x² - b + c × x + abc = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বের করতে হবে। তো সমীকরণটা আছে a 1/a x² - b + c × x + abc = 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বের করতে হবে। তাহলে এখানে করব কি, বীজদ্বয় আলফা ও বিটা ধরে নেব। মনে করি বীজদ্বয় আলফা ও বিটা, অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল, এটা হবে -b/a। তাহলে মাইনাস এখানে অলরেডি আছে, তাহলে মাইনাস মানে প্লাস, এটা হলো b/a এর জায়গাতে আছে 1/a, তাহলে এটা বসালাম। তো এটা সরল করে লিখলে পাই a × b + c, আর আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সমান c/a। এখানে c এর মান আছে abc এবং a এর মান আছে 1/a, তাহলে সমান a² bc। এটা পেলাম। আচ্ছা, এবার এটা এভাবে না করে আমরা অন্যভাবে করব। এখানে তাহলে a দিয়ে উভয় পক্ষকে গুণ করব, গুণ করলে 1/a ছিল, তার সাথে a গুণ হলো x² মাইনাস এর সাথে a গুণ করলাম, তাহলে a × b + c × x প্লাস এর সাথে a গুণ করলাম, তাহলে এটা হলো a × abc সমান 0 × a। উভয় পক্ষকে a দিয়ে গুণ করলাম, তাতে কি হবে, a কেটে যাবে, তাহলে হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস এ বি এ বি তার সাথে এক্স গুণ, তাহলে এ বি এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এ সি এক্স প্লাস এ স্কোয়ার বিসি, আর ডান দিকে শূন্য থাকছে। এখন এই দুটো পদ থেকে এক্স কমন নেব, তাহলে থাকবে এক্স মাইনাস এ বি, আর এই দুটো পদ থেকে এসি কমন নেব, এসি কমন নিলে এখানে এক্স থাকছে, আর এটা মাইনাস এ প্লাস এ মাইনাস এ যেহেতু কমন নিয়েছি তাহলে একটা এ থাকবে, সি কমন নিয়েছি তাহলে সি থাকবে না, কেবল বি থাকবে, সমান শূন্য। এক্স মাইনাস এ বি দুই জায়গাতে আছে, তাহলে এখানে কমন নেব এক্স মাইনাস এ বি, কমন নিলে থাকবে এক্স মাইনাস এসি, এটা হলো, এটা সমান শূন্য। তাহলে আমরা এক বলতে পারি কি যে এক্স মাইনাস এ বি সমান শূন্য, বা এক্স সমান এ বি, অথবা এক্স মাইনাস এসি সমান শূন্য, বা এক্স সমান এসি। তো এখানে এটা হলো এই সমীকরণের বীজ, আর এটাও ওই সমীকরণের বীজ। তাহলে এখানে ছিল যে সমীকরণের বীজদ্বয়, এটা হবে এবি আর এসি, এবি ও এসি, অর্থাৎ এখানে সি উত্তর। এরপরে দুটি সদৃশ ত্রিভুজ এবিসি আর পি কিউ আর, এবি ইজ টু পি কিউ সমান 3:5, এবিসি ত্রিভুজ আর পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তিন দাগ এবিসি ত্রিভুজ, মনে করলাম এরকম দেখতে এবিসি ত্রিভুজ, আর পি কিউ আর ত্রিভুজটা মনে করলাম এরকম দেখতে, এবিসি পি কিউ আর। তাহলে এখানে এবি ইজ টু পি কিউ, এটা এবি এটা পি কিউ, এটা আছে 3:5, বরং এটাকে এবিসি দিলে এটাকে পি কিউ আর দিলে ভালো হতো। তো যাই হোক, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, আর এখানে সি দিলাম, এখানে দিলাম পি, এখানে কিউ, আর এখানে দিলাম আর। এবার ঠিক আছে, এবার এবি বাই পি কিউ, এবিটা ছোটো পি কিউটা বড়, সেই হিসেবে 3:5 আছে। এখন আমাকে বের করতে হবে ত্রিভুজ এবিসি ইজ টু ত্রিভুজ পি কিউ আর। এখন এই বাহু অনুপাত যেমন হয়, বাহুর অনুপাত যা হবে, এখানে পি বাই কিউ আছে, না এখানে আছে পি কিউ ইজ টু এবি, না এবি ইজ টু পি কিউ, এটা আছে 3:5। আর আমি এখানে সমকোণী ত্রিভুজ করে এঁকেছি, তাহলে কিউ আর বিসি, অর্থাৎ বিসি আর কিউ আর এর অনুপাত, বিসি ইজ টু কিউ আর, এটাও হবে 3:5। তাহলে দুটো ত্রিভুজ লিখলাম, এই ত্রিভুজটার ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এর ক্ষেত্রফলও তাই 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা প্রথম নিলাম, 1/2 ইন্টু ভূমি মানে বিসি ইন্টু উচ্চতা হলো এবি, ইজ টু এই ত্রিভুজটা 1/2 ইন্টু এটা ভূমি কিউ আর ইন্টু উচ্চতা পি কিউ, এই আছে। তাহলে সমান 1/2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে বিসি ইন্টু এবি, ইজ টুর জায়গাতে বাই দিয়ে দিই, তাহলে কিউ আর ইন্টু পি কিউ, তাহলে বিসি বাই কিউ আর ইন্টু এবি বাই পি কিউ। বিসি এখানে বিসি বাই কিউ আর 3/5, এখানে বিসি বাই কিউ আর 3/5, আর এবি বাই পি কিউ এটাও 3/5, 3 থেকে 9/25, তাহলে ক্ষেত্রফলের অনুপাত বেরোলো 9:25। তো এখানে এই যে এ উত্তর,
সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2 হলে সেক থিটা/2 এর মান কত হবে? সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2। আমরা জানি যে সাইন 60 ডিগ্রিতে √3/2 হয়। তাহলে এখান থেকে বলতে পারি অতএব থিটা মাইনাস 30 ডিগ্রি সমান এই 60 ডিগ্রি। এখান থেকে থিটার মান বের করে নেব, বা থিটা সমান এদিককার আছে 60 ডিগ্রি, 30 ডিগ্রিকে ডান দিকে লিখলে এটা প্লাস 30 ডিগ্রি হয়ে যাবে। তাহলে পেলাম 90 ডিগ্রি। অতএব থিটা/2 সমান 90 ডিগ্রি/2 সমান 45 ডিগ্রি। অতএব সেক থিটা/2 সমান সেক 45 ডিগ্রি, আর সেক 45 ডিগ্রির মান হলো √2। এরপরে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের সমান হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে নাকি 4 গুণ হবে সেটা বলতে হবে। তাহলে এখানে লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বা ব্যাসার্ধ কিছুই বলা নেই, আমরা উচ্চতাকে h এবং ব্যাসার্ধকে r ধরে নেব। মনে করি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান 2πRh এত বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক হবে, এটা হলো বর্গ একক। এরপরে লেখা আছে, দেখো এরপরে লেখা আছে যে চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে ব্যাসার্ধ অর্ধেক ও উচ্চতা দ্বিগুণ করলে ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল সমান লিখি, ক্ষেত্রফল সমান একই রকম পাই 2π, আর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তাহলে আর এর জায়গাতে হবে r/2, আর h উচ্চতা দ্বিগুণ হয়ে গেছে, তাহলে h এর জায়গাতে হবে 2h, 2πRh। তাহলে এটা হবে বর্গ একক। 2 2 কেটে দিলাম, সমান 2πRh বর্গ একক, অর্থাৎ প্রথম যা ছিল এখনো তাই আছে। তো এখানে হবে সমান, এই অপশান আছে সমান লেখা আছে, তাহলে এটা কি হবে, আগেরটার সমান হবে, আগের যে বক্রতলের ক্ষেত্রফল ছিল তার সমান হবে পরের বক্রতলের ক্ষেত্রফলটা। তাহলে এখানে 7x - 3 10x + 3 এবং x - 5 সংখ্যাগুলি যৌগিক গড় 15 হলে মধ্যমা কত হবে? তাহলে যৌগিক গড় 15 লিখলে সেখান থেকে আমরা এই x এর মান পেয়ে যাব। তো যৌগিক গড় মানে কি, 1 2 3 4 5, পাঁচখানা সংখ্যা আছে, পাঁচখানা সংখ্যাকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে যে সংখ্যা আসবে সেটা হলো যৌগিক গড়। তো এখানে লিখে দিই, প্রশ্নানুসারে যৌগিক গড় সমান 15 দেওয়া আছে, বা আমরা লিখতে পারি কি 7 + x - 3 + 10
প্লাস এক্স প্লাস 3 প্লাস এক্স মাইনাস 5, যে সংখ্যাগুলো পরপর দেওয়া আছে যোগ করে লিখলাম। এখানে সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে 5 দিয়ে ভাগ করলাম, আর 5 দিয়ে ভাগ করার ফলে এটা হলো 15। 7 প্লাস এক্স মাইনাস 3 প্লাস 10 প্লাস এক্স প্লাস 3 প্লাস এক্স মাইনাস 5 by 5 is equal to 15। x x x হয়ে গেল 3x, 7 মাইনাস 3 এটা হলো 4, 7 মাইনাস 3 অর্থাৎ 4 হয়ে গেল, 4 প্লাস 10 প্লাস 14 হলো, প্লাস 14 প্লাস 3 হয়ে গেল প্লাস 17, প্লাস 17 থেকে মাইনাস 5 অর্থাৎ 17 থেকে 5 বিয়োগ করলে প্লাস 12, আর নিচে 5 দেব সমান 15। বজ্রগুণ করলে পাই 3x প্লাস 12 ইজ ইকুয়াল টু 5 15 75। 3x ইজ ইকুয়াল টু 75 মাইনাস 12। এখানে 3 হলো বিয়োগ করে, এখানে 6 63, বা 3x ইজ ইকুয়াল টু 63 বা x ইজ ইকুয়াল টু 63/3, আর এটা 21, তাহলে x এর মান পেলাম 21। এবার আমাকে বের করতে হবে x প্লাস 3 x মাইনাস 3 মান, x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 21 মাইনাস 3, তাহলে এটা হচ্ছে 18। তারপরে x প্লাস 3 ছিল একটা, তাহলে 21 প্লাস 3 এটা ইজ ইকুয়াল টু 24। তারপরে x মাইনাস 5 একটা ছিল, এটা 21 মাইনাস 5, তাহলে এটা হবে 16। 21 থেকে 5 বিয়োগ করলে 16। তাহলে প্রদত্ত সংখ্যাগুলি কী কী আছে দেখে নিই। প্রদত্ত সংখ্যাগুলি হলো, সংখ্যাগুলিকে আমি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখব। তো প্রথম সংখ্যা ছিল এখানে 7 দিলাম। আচ্ছা, তারপরে এখানে প্রথম 7 ছিল, তারপরে এটা আছে 10 আছে। তো দেখতে পাচ্ছি 10টা কিন্তু ছোট এই সংখ্যাগুলো হচ্ছে, তাহলে এখানে 10 লিখব। তারপরে এর মধ্যে থেকে 16, তারপরে 18, তারপরে 24। তাহলে মধ্যমা বলতে মাঝখানের সংখ্যাটাকে বোঝাই, তাহলে এদিক দিয়ে দুটো বাদ দিলাম, এদিক দিয়ে দুটো বাদ দিলাম, এটা হলো মধ্যমা। তাহলে মধ্যমা সমান 16। 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 25:26 হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে এখানে আমাদের যে সরল সুদের সূত্র আমরা জানি, I সমান PRT/100, এই সূত্র প্রয়োগ করে করব। তো এখানে তার আগে আমরা ধরে নেব যে আসল 25x টাকা আর সুদ আসল 26x টাকা। মনে করি আসল সমান 25x টাকা ও সুদ আসল সমান 26x টাকা। তো এবার লিখে নেব এখানে এই যে I সমান PRT/100 যে সূত্র আছে, এই সূত্রের মধ্যে যে টার্মগুলো ব্যবহার করেছি আমরা, যে I এর মান লিখে নেব, PRT এই মানগুলো লিখে নেব। তাহলে এখানে প্রথম I সমান কত হবে দেখে নিই। সুদ আসল আছে 25x, সুদ আসল মিলে আছে 26x, তাহলে সুদ হয়েছে কত বের করতে গেলে 26x থেকে 25x বিয়োগ করতে হবে। তাহলে এটা হলো x টাকা,
এরপরে আসল আছে 25x টাকা, এরপরে আর অর্থাৎ সুদের হার, এই সুদের হার বের করতে হবে, আর সময় আছে 1 বছর। তাহলে লিখব আমরা জানি যে I সমান PRT বাই 100, বা বজ্রগুণ করলে পাই PRT সমান 100I, বা আর সমান 100I নিচে হবে PT সমান 100I সমান এখানে x, P সমান 25x, T সমান 1 সমান 4। তাহলে সুদের হার কত? অতএব বার্ষিক সুদের হার সমান 4%। দুই দাগে আছে x সমানুপাতি y টু দি পাওয়ার 3/2 হলে y সমানুপাতি কত হবে? x সমানুপাতি y টু দি পাওয়ার 3/2 এটা আছে, তাহলে সমানুপাতি চিহ্ন তুলে সমান চিহ্ন লিখব। তাহলে এখানে k হবে k ইন্টু y টু দি পাওয়ার 3/2, k সমান ভেদ ধ্রুবক, k সমান ভেদ ধ্রুবক। তো আমাকে বের করতে হবে y সমান কত। তাহলে k ইন্টু y টু দি পাওয়ার 3/2 এটা সমান x আছে, বা y টু দি পাওয়ার 3/2 সমান x বাই k। তাহলে প্রথমে যদি 2 এখান থেকে হটাতে চাই, উভয় পক্ষকে বর্গ করব, y টু দি পাওয়ার 3/2 তার স্কোয়ার করলাম সমান x স্কোয়ার বাই k স্কোয়ার, 2 2 কেটে দিলাম, তাহলে বা y কিউব সমান k x স্কোয়ার বাই k স্কোয়ার, বা এখানে y কিউব আছে, তাহলে y সমান হবে x স্কোয়ার বাই k স্কোয়ার পাওয়ারে 1/3, বা y সমান x এর পাওয়ারে 2 1 কে 2, তার নিচে 3, তাহলে 2 এর 3, k এর পাওয়ারে 2 এর 3, y সমান 1 বাই k টু দি পাওয়ার 2 এর 3 ইন্টু x টু দি পাওয়ার 2 এর 3 এটা আছে, তাহলে বা y সমান, এটা ধ্রুবক যেহেতু k একটা ধ্রুবক সেই জন্য, তাহলে ধ্রুবক ইন্টু x টু দি পাওয়ার 2 এর 3, অতএব y সমানুপাতি x টু দি পাওয়ার 2 এর 3। কোনো বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র একটি ড্যাশ, কোনো বৃত্তে পরিলিখিত আয়তক্ষেত্র একটি ড্যাশ, অর্থাৎ বৃত্তের বাইরে দিয়ে আয়তক্ষেত্র আঁকতে হবে এবং সেটি কীরকম দেখতে সেটা বলতে হবে। তাহলে আয়তক্ষেত্র মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং কোণগুলি সমকোণ তাকে বলা হয় আয়তক্ষেত্র। তো এটা যদি একটা বৃত্ত হয় এবং এর চারিপাশ দিয়ে এরকম আয়তক্ষেত্র আঁকা যায় যার প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে, তাহলে আমরা এরকম ছবি পাই, এরকম ছবি পাবো। তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি একটা বর্গক্ষেত্র। তাহলে এই শূন্যস্থানে একটি এখানে বর্গক্ষেত্র হবে। আচ্ছা, পরবর্তী আছে cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি প্লাস sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি এর মান কত? cos 43 ডিগ্রি
সাইন 47 ডিগ্রি প্লাস সাইন 43 ডিগ্রি কস 47 ডিগ্রি। এখানে করব কি, আমরা 43কে 47 করে নেব বা 47কে 43 করে নেব। তো আমি সবসময় যেটা করি, বড় কোণটাকে পাল্টে ছোট কোণে পরিণত করি। 43 এখানে 47, তাহলে আমি এই 47টাকে পাল্টে 43 করে নেব। তাহলে এখানে হলো কস 43 ডিগ্রি, এবার সাইন। তাহলে কোণটা তো ধরে এইভাবে পাল্টে দিলে হবে না, অঙ্কের নিয়ম মেনে করতে হবে। তো 47 ডিগ্রি আছে, আমরা 90 ডিগ্রি থেকে যদি 43 ডিগ্রি বিয়োগ করি তাহলে কিন্তু এই 47 ডিগ্রি হয়। যেমন 90 এখানে 43, 3 আর 7 দিলে 10, হাতে 1, এটা হয়ে গেল 5, 5 আর 4 দিলে 9। তাহলে এই 47-এর জায়গাতে আমরা এটা লিখতেই পারি, প্লাস সাইন 43 ডিগ্রি কস, এটা হবে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি, 47-এর জায়গাতে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করে লিখলাম। তাহলে এখানে হলো কস 43 ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কস থিটা, অর্থাৎ কস 43 ডিগ্রি প্লাস সাইন 43 ডিগ্রি ইন্টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে এখানে হবে সাইন থিটা, অর্থাৎ সাইন 43 ডিগ্রি। তাহলে কস আর কস গুণ করলে কস স্কোয়ার 43 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 43 ডিগ্রি, কারণ দুখানা সাইন আছে। তাহলে একটু আগে পরে করে লিখলে পাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 হয়। একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 একক হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা জানি ঘনকের একটি তল একটি বর্গক্ষেত্রের মতো দেখতে। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ঘনকের একটি ধারের দৈর্ঘ্যের সমান হয়। তাহলে কর্ণের দৈর্ঘ্য ঘনকের একটি বর্গাকার তলের কর্ণের দৈর্ঘ্য a√2 আছে, a√2 একক। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 হলে এই এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য, অতএব বাহুর দৈর্ঘ্য সমান এ একক। আর বাহুর দৈর্ঘ্য যদি এ একক হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, 6টা তল আছে ঘনকের, সমগ্র তলের ক্ষেত্রফল 6টা তল মানে 6a² বর্গ একক। তবে গড় মধ্যমার সংখ্যা গুরুমান হলো কেন্দ্রীয় প্রবণতার একক, এখানে হবে কেন্দ্রীয়। কেন্দ্রীয় প্রবণতার সূচক। সত্য বা মিথ্যা লেখ যে কোনো 5টি সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার হ্রাস, না এটা মিথ্যা, সেটি হলো সমহার বৃদ্ধি, তাহলে এটা হবে মিথ্যা। তারপরে আছে x:y 5:6, তাহলে এটা সমান 39:38, সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এখানে x:y 5:6 আছে, তাহলে ধরে নিতে পারি x সমান 5k আর y সমান 6k। ধরি x সমান 5k ও y সমান 6k। এরপরে যেটার মান বের করতে হবে 3x প্লাস 4y বাই 4x প্লাস 3y, এর মানটা বের করতে হবে, 39/38 দেখাতে হবে।
তো এখানে 3x এর মান বসাবো, 4y এর মান বসাবো। এটা 4x এর মান, 3y এর মান। x এর মান 5কে এখানে বসালাম, আর এখানে বসালাম y এর মান 6কে। তাহলে সমান 3 5 15, এটা হলো 15কে প্লাস 4 6 24, 24কে 4 5 20, এটা হলো 20কে প্লাস 3 6 18, 18কে সমান 15 আর 24 মিলে হয় 39কে, আর 20কে আর 18কে মিলে হয় 38কে, সমান 39/38। তাহলে হ্যাঁ এর মান এটা হচ্ছে, তাহলে এটা লিখবো 70। তিনের 2 জায়গায় আছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। তাহলে এখানে একটু বাক্যের ভুল আছে, যে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি নয়, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধদ্বয়ের সমষ্টির থেকে বেশি হলে, অর্থাৎ কেন্দ্র দুটি এমন দূরে আছে যে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি তার চেয়ে অনেক কম, দূরত্বটা বেশি, তাহলে কি হবে? তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে না। তাহলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বেশি কিন্তু ব্যাসার্ধের সমষ্টি কম, তাহলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে না। এখানে ছেদ করবে আছে, এখানে করবে না হবে, অর্থাৎ এটা মিথ্যা। তারপরে আছে 0 ডিগ্রি ইজ লেস দ্যান থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা, তাহলে থিটা 90 ডিগ্রির চেয়ে ছোট বাট 0 ডিগ্রির চেয়ে বড়, তাহলে সাইন থিটা এবং সাইন স্কয়ার থিটা এর মধ্যে কোনটা বড় সেটা বলতে হবে। তো এখানে আছে সাইন থিটা বড় এবং সাইন স্কয়ার থিটা ছোট। তো এখানে দেখি যে সাইন থিটা বড় নাকি সাইন স্কয়ার থিটা বড়। এটা 3 এর 4। যদি আমরা এরকম সমকোণী ত্রিভুজ কল্পনা করি একটা, এটা হচ্ছে থিটা এ বি সি, তাহলে সাইন থিটা মানে কি পাই আমরা? সাইন থিটা সমান পাই এখানে লম্ব বাই অতিভুজ, লম্ব হলো এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে দেখো এখানে এই অতিভুজটা এই লম্ব হচ্ছে সবসময় বড় হয়, ত্রিভুজটা আমরা যেভাবে আঁকি না কেন, যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে কিন্তু এই অতিভুজটা সবসময় এবির চেয়ে বড়, অর্থাৎ এসিটা এবির চেয়ে সবসময় বড় হয়, আর এবিটা এসি এর চেয়ে সবসময় ছোট হয়। কোনো সময় ত্রিভুজ আমরা এইভাবে আঁকতে পারবো না যে এসিটা ছোট হয়ে যাচ্ছে এবং এবিটা বড় হয়ে যাচ্ছে। তাহলে কি পেলাম? তাহলে এখানে আমরা বলতে পারবো যে এখানে এবি অলওয়েজ লেস দেন এসি। তাহলে এবি যেহেতু ছোট, এসি বড়, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা 1-এর চেয়ে ছোট পাই। তাহলে অতএব সাইন থিটা এটা সবসময় 1-এর চেয়ে ছোট, এবং 1-এর চেয়ে কোনো ছোট সংখ্যাকে স্কোয়ার করলে, যেমন সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন থিটাকে স্কোয়ার করলে সেটাও 1-এর চেয়ে ছোট হবে, কিন্তু এখানে সাইন স্কোয়ার থিটা এর মানটা সাইন থিটার চেয়ে ছোট হবে। যেমন একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। মনে করো সাইন থিটা হলো, মনে করো 1-এর চেয়ে ছোট, মানে মনে করো 1/2, তাহলে সাইন স্কয়ার থিটা কত হবে দেখে নাও। সাইন স্কয়ার থিটা হবে 1-এর বর্গ করলে 1 হয়, 2-এর বর্গ করলে 4 হয়। তাহলে সাইন থিটা 1/2 ছিল, সাইন স্কয়ার থিটা 1/4 হয়ে গেল, মানে 1/2টা একটু বড়, 1/4টা আরও ছোট। তাহলে 1/4-এর চেয়ে 1/2টা কিন্তু বড়। আবার উল্টো হয়ে বলতে হয় 1/4টা 1/2-এর চেয়ে ছোট। তাহলে স্কোয়ার না করলে 1/2 পাচ্ছিলাম, স্কোয়ার করার পরে আমরা আরও ছোট সংখ্যা পেলাম। তাহলে কি হলো? তাহলে সাইন স্কয়ার থিটার মান সাইন থিটা অপেক্ষা কিন্তু ছোট হয়, এটা সবসময় সত্য। তাহলে লিখব সত্য। এরপরে আছে 3-এর 5। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি হলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক হবে। ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক হবে কিনা সেটা দেখাতে হবে। তো এখানে শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি, মানে শীর্ষকোণ এখানে হবে 60 ডিগ্রি। তাহলে যদি শঙ্কুটার ছবি আঁকলে অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে পারবে।
তো এই ধরনের এই শঙ্কুটা আঁকার জন্য আমি এখানে একটা সমবাহু ত্রিভুজ কল্পনা করছি। তো এই কোণটা আচ্ছা, এটা সংখ্যা এখন আঁকা কমপ্লিট হয়নি, নিচটা ভালো করে আঁকতে হবে। তাহলে এটা একটা শঙ্কু হয়ে গেল। এখন অর্ধশীর্ষ কোণ, অর্থাৎ এইখানে দুভাগে ভাগ করি, যদি দুভাগে ভাগ করি, এটা শঙ্কুর ভূমির কেন্দ্রবিন্দু, তাহলে এই কোণটা 30 ডিগ্রি আর এই কোণটা 30 ডিগ্রি, অর্ধশীর্ষ কোণ 30 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কিন্তু 30-30 60 ডিগ্রি। আবার শঙ্কুর এই বাহু এবং এই বাহু পরপর সমান হয়, সেই জন্য আমরা বলতে পারি যে এভাবে যদি আমরা আরেকটা রেখা টেনে দিই, তো এই কোণটা আর এই কোণটা পরপর সমান হবে, যেহেতু ত্রিভুজের দুটি বাহু সমান হলে এই বাহু সংলগ্ন কোণ দুটি পরপর সমান হয়। তো এটা যদি 60 ডিগ্রি হয়, ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি থেকে 60 গেলে আর থেকে 120 ডিগ্রি, এই দুটো মিলে 120 ডিগ্রি, অর্থাৎ একটা 60 ডিগ্রি করে। তাহলে কি পেলাম? তাহলে পেলাম এর উপরের কোণটা 60 ডিগ্রি, এই সাইডের কোণটা এই পর্যন্ত, এই কোণটা 60 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত এই কোণটা 60 ডিগ্রি। তো তাই যদি হয়, তাহলে এই যে এই বাহু, এই পুরো বাহু এবং এই বাহুগুলো পরপর সমান, আর এই বাহুটা আমরা জানি তির্যক উচ্চতা বোঝাই, এই বাহুটা তির্যক উচ্চতা। তাহলে এটা যদি তির্যক উচ্চতা হয়, এখান থেকে এই পর্যন্ত এটাও এল হবে। এটা অ্যাকচুয়ালি ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আর এটা ব্যাসার্ধ, কিন্তু সমবাহু ত্রিভুজ হিসাবে আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত এটাও এল। তাহলে এলটা অ্যাকচুয়ালি এল তির্যক উচ্চতা, আবার এলটা এই সমবাহু ত্রিভুজের ভূমি বোঝাচ্ছে, আবার শঙ্কুর ক্ষেত্রে এটা ব্যাস বোঝাচ্ছে, ভূমির ব্যাস। তাহলে এখানে যা যা প্রশ্ন আছে আমরা উত্তর করতে পারবো। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ আর, তাহলে আমি এখানে ধরে নিই যে ব্যাসার্ধ আর, তির্যক উচ্চতা এল। মনে করি ভূমির ব্যাসার্ধ আর ও তির্যক উচ্চতা এল একক। তাহলে এখানে 2r, আর এবং আর 2rটা এল এর সাথে সমান, এখানে 2r ইজ ইকুয়াল টু এল, বা এখান থেকে বলতে পারি r ইজ ইকুয়াল টু l/2, অর্থাৎ ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক। তাহলে এটা সত্য বলা আছে। তাহলে 3-এর 5 হলো। এরপরে 3-এর 6, একটি ক্ষুদ্রতর সূচক ওজাইব সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র। একটি ক্ষুদ্রতর সূচক ওজাইব একটা সর্বদা নিম্নাভিমুখী বক্র কিনা বলতে হবে। তাহলে এখানে আমি একটা দেখাচ্ছি তোমাকে, এটা হলো একটা ক্ষুদ্রতর সূচক ওজাইব, এটা কিন্তু ওপর দিকে উঠেছে পরপর, অর্থাৎ এটা নিম্নাভিমুখী নয়। আবার এখানে একটা বৃহত্তর সূচক ওজাইব দেখাচ্ছি, এটা কি হয়েছে, এই শুরু থেকে পরপর নিচের দিকে নেমে আসছে, দেখো। তো তাহলে কি হয়, তাহলে বৃহত্তর সূচক ওজাইব যেটা, সেটা নিম্নাভিমুখী বক্র হয়, আর যেটা ক্ষুদ্রতর সূচক সেটা কিন্তু উচ্চাভিমুখী হয়, মানে উপর দিকে হয়। তাহলে এটা মিথ্যা। তো 4-এর 1, 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় নির্ণয় করো। 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা হয়। তাহলে এখানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র, এ সমান, চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটা চক্রবৃদ্ধি সুদের সূত্র। তাহলে কিসের মান কত দেওয়া আছে সেটা সবার প্রথমে লিখে নিতে হবে। তাহলে লিখব এখানে প্রথমে এ সমান লিখব, এ সমান পি সমান আর সমান এবং এন সমান। তাহলে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে আসলে এটা 500 টাকা, আর সুদ আসল মিলে আসল হচ্ছে 500 টাকা,
এবং সুদ 150 টাকা। তো এটা হবে 650 টাকা, সুদ আসল মিলে হচ্ছে 650, না এখানে 105 টাকা আছে, 105 টাকা, তাহলে এটা হলো 605 টাকা। এটা সুদ আসল। এরপরে সুদের হার 10%, এখানে 10% বলা আছে। এখানে কত বছরে, অর্থাৎ আমাকে বছরটা বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে, মানে এই সূত্রটা আমি আবার লিখব, এখানে লিখে নেওয়া ঠিক হয়নি, তো এটা তোমাদের বোঝানোর জন্য আমি আগে লিখে নিয়েছি। তো এখানে লিখবো, আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n, a সমান 605 ইজ ইকুয়াল টু p সমান 500, 1 প্লাস r, r এর জায়গাতে 10 আছে, 10 বাই 100 টু দি পাওয়ার n, 605 ইজ ইকুয়াল টু 500। আচ্ছা, এটা 100 একে 100, 100 এবং 10, 110, তাহলে এটা হচ্ছে 110 বাই 100 হোল টু দি পাওয়ার n। চাইলে 0 0 কেটে দিতে পারি, তাহলে পাচ্ছি 605 সমান 500 ইন্টু এটা 11/10 হোল টু দি পাওয়ার n, বা 11/10 হোল টু দি পাওয়ার n, এটা সমান আমরা লিখতে পারি, এটা সমান লিখব 605, তার নিচে 500 আসবে, তাহলে যদি 5 দিয়ে কাটি, নিচে পাচ্ছি 100, আর ওপরে 5 দিয়ে কাটলে 60 যদি মনে করি, 5 বারং 60, 5 একে 5, তাহলে এটা আসছে 121 বাই 100। আমরা 121 মানে 11 স্কোয়ার লিখি, আর 100 মানে 10 স্কোয়ার লিখি, সেই জন্য 11/10 তার হোল স্কোয়ার। এখানে 11/10 টু দি পাওয়ার n আছে, 11/10 তার হোল স্কোয়ার হচ্ছে, এটা সমান দুটো তুলনা করলে আমরা পাই n সমান 2। তাহলে এখানে সময় চেয়েছিল যে কত বছরে, অতএব নির্ণেয় সময় সমান 2 বছর। এরপরে 4-এর 2, কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূলে 4 গুণ হবে? তাহলে সুদে মূলে দ্বিগুণ হচ্ছে, তো এখানে মূলধনটা জানা নেই, তাহলে মূলধনটা x ধরবো। মনে করি মূলধন বা আমরা যাকে বলে আসল সমান x টাকা, আসল সমান x টাকা ধরলাম। এবার এখানে 10 বছরে সুদে মূলে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হলে সুদে মূলে দ্বিগুণ হলে সুদ হয়। দেখো এখানে আসল আছে x টাকা, দ্বিগুণ হলে সেটা হবে 2x, সুদ আসল মিলে। আর যদি সুদটা বের করতে চাই, তাহলে 2x থেকে এই আসলটা বিয়োগ করতে হবে, অর্থাৎ xটা বিয়োগ করতে হবে। তাহলে 2x মাইনাস x টাকা, এটা সমান x টাকা। তাহলে দ্বিগুণ হলে আমাদের সুদ হচ্ছে x টাকা, এবং 4 গুণ হলে সুদ সমান, সুদে আসলে মিলে 4x হবে, তার থেকে আসলটা বিয়োগ করলাম, তাহলে এটা হচ্ছে 3x টাকা। তাহলে x টাকা এবং 3x টাকা। তো আমরা জানি, দেখো যে I সমান PRT বাই 100, অর্থাৎ এই সুদের পরিমাণটা
এখানে সময়ের সাথে সরল সমানুপাতে আছে, অর্থাৎ সমানুপাতি। তাহলে আমরা ঐকিক নিয়মে করলে কি করব, আমরা বলতে পারবো যে এই এখানে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে কত বছরে, এখানে লেখা আছে দেখো 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে। তাহলে 10 বছরে যদি আমাদের এক্স টাকা সুদ হয়, 3x টাকা সুদ হবে কত বছরে, সেটা আমরা ঐকিক নিয়ম করে বের করতে পারবো। তো এখানে লিখব যে এক্স টাকা সুদ হয় x টাকা সুদ হয় 10 বছরে। তাহলে 1 টাকা সুদ হয় সমান 10/x বছরে। এবার সুদ হবে 3x টাকা, 3x টাকা সুদ হয় 10 × 3x/x বছরে, x কেটে দিলাম, তাহলে 3 10 30 বছরে। তাহলে এর উত্তর হবে 30 বছর। পরবর্তী 3 দাগে আছে k এর মান কত হলে 6x² + x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 হবে। বীজদ্বয়ের বর্গের সমষ্টি দেওয়া আছে, তো আমাকে k এর মান বের করতে হবে। তাহলে যে সমীকরণটা দেওয়া আছে, প্রথমে সমীকরণটা লিখে নিই। সমীকরণটা আছে 6x² + x + k = 0। এটা 1 নম্বর সমীকরণ, নাম দিলাম। তাহলে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36 আছে। তো এখানে এই অবস্থায় মানে বীজদ্বয় ধরে নিই, ধরি বীজদ্বয় আলফা ও বিটা। তাই যদি হয় আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সূত্র -b/a। এখানে দেখো a এর জায়গাতে 6 আছে, b এর জায়গাতে 1 আছে, c এর জায়গাতে k আছে। তাহলে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি সেটা হয় -b/a। এখানে b এর জায়গাতে যেহেতু 1, তাহলে -1/6 ও আলফা বিটা সমান c/a অর্থাৎ k/6 এটা আছে। তাহলে বীজদ্বয়ের সমষ্টি বর্গের সমষ্টি 25/36 বলা আছে। তাহলে প্রশ্নানুসারে যেটা বলা আছে সেটা লিখে নেব। প্রশ্নানুসারে α² + β² এটা দেওয়া আছে 25/36। এবার আমাদের বের করতে হবে এই k এর মান। তো বাদিকটা a² + b² সূত্রে ভেঙে দিই। সূত্রটা হচ্ছে a + b² - 2ab সমান 25/36। তাহলে দেখো আলফা প্লাস বিটার মান আমরা -1/6 জানি, এখানে বসিয়ে দেবো -1/6 তার হোল স্কয়ার -2 × আলফা বিটার মান k/6। তাহলে k/6 বসালাম = 25/36 বা মাইনাসে মাইনাসে প্লাস, যেহেতু বর্গ করছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ই বলবো। 1 1 কে 1 আর 6 6 36, তাহলে 1/36 মাইনাস এখানে কাটাকুটি করলে 3 পাই, মানে k/3 সমান 25/36। এখান থেকে বলা যায় -k/3 সমান এদিকে আছে 25/36 আর বাদিক থেকে 1 36, এটা ডান দিকে লিখলে হবে -1/36 বা -k/3 সমান এখানে 36 এখানে 36, তাহলে 36 আর 36 এর লসাগু 36 হবে। 36 দিয়ে 36কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 25কে গুণ, তাহলে হলো 25 একে 25 মাইনাস আবার 36 দিয়ে 36কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এই 1কে গুণ, 1 1 1, তাহলে পেলাম বা -k/3 = 25 থেকে 1 বিয়োগ করলে আমরা পেলাম 24/36। 12 দিয়ে যদি কাটাকুটি করি 3 × 36 আর 12 × 24। এবার বজ্রগুণ করব। k এর কোণাকুনি 3 আছে, 3 এর কোণাকুনি 2 আছে, তাহলে -3k = 3 2 6, তাহলে বা k = 6/-3। কাটাকুটি করে 2 পেলাম বা k = -2, তাহলে k এর মান কিন্তু -2 পেয়ে গেলাম। এবার এখানে আছে 4 দাগ। যদি a/b = 3:2 এবং a - b = 5 হয় তবে a²
প্লাস বি স্কোয়ার সমান কত? তো এখানে যেটা করতে হবে, এই দুটো শর্ত ব্যবহার করে এ ও বি এর মান বের করে নেব, নিয়ে সেই মান এখানে বসিয়ে দেব। তাহলে প্রথম কাজ এ ও বি এর মান বের করে নেওয়া। তার জন্য এখানে দেওয়া আছে a/b সমান 3:2। তাহলে এখান থেকে যেটা করতে পারি যে আমরা ধরে নিতে পারি, অবশ্য মান বের করার অনেক রকম পদ্ধতি আছে, তো আমি এখানে এই a সমান 3কে ধরে নিই এবং b সমান 2কে ধরে নিই, b সমান 2কে এইভাবে ধরলাম। তাহলে আবার প্রশ্নে বলা আছে a মাইনাস বি সমান 5, a মাইনাস বি সমান 5। তো a এর মান 3কে বসালাম আর b এর মান 2কে বসালাম, এটা সমান 5 বলা আছে, বা বিয়োগ করলে k সমান 5। k সমান যখন 5 পেয়েছি তাহলে a সমান 3k ছিল, তাহলে লিখতে পারবো a সমান 3k, অর্থাৎ 3 × 5 অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু 15, ও b সমান 2k ইজ ইকুয়াল টু 2 × 5 আর এটা ইজ ইকুয়াল টু 10। তাহলে এখন a এর মান পেয়েছি আর b এর মান পেয়েছি, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান, এখানে a এর মান বসাবো, এখানে b এর মান বসাবো। a এর মান 15 পেয়েছি, এখানে 15 বসাবো, b এর মান 10 পেয়েছি, এখানে 10 বসাবো। 15 15 225 প্লাস 10 10কে 100, 225 আর 100 মিলে হবে 325। তাহলে এটা 4 দাগ হয়ে গেল। এরপর 5 দাগে আছে অকেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, এসি ও বিডিকে বর্ধিত করাই পি বিন্দুতে মিলিত হয়, এপিবি এর মান নির্ণয় করো। অকেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস। তো এখানে একটা অকেন্দ্রীয় বৃত্ত আঁকছি, এটা অকেন্দ্রীয় বৃত্ত, আর এবি ব্যাস, এখানে ও নাম দিলাম। তো এরপরে বলা আছে যে জ্যা সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। তাহলে বৃত্তের ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, তাহলে একটা জ্যা আঁকতে হবে যেটা কিনা এই ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান। আমি মোটামুটি এই ছোট এই মাপের একটা জ্যা আঁকলাম, এটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, ঠিক আছে। তাহলে এর নাম সিডি। তারপরে এসি ও বিডি, এসি আর বিডি কে বর্ধিত করায় পি বিন্দুতে মিলিত হয়। তাহলে এসি আর বিডি কে বর্ধিত করায় এখানে পি বিন্দুতে মিলিত হয়েছে। তো কোণ এপিবি, কোণ এপিবি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে এ বি ডিসি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর দেখো এ বি ডিসি বৃত্তস্থ চতুর্ভুজের এসি বাহুকে এই বাড়ানো হয়েছে, তাহলে এই যে কোণটা, এই কোণটা এই বি কোণের সমান হবে, এই কোণটার নাম পিসিডি। আমি সুবিধার জন্য এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম। তাহলে এটা যদি বি হয় এটা বি, আর এটা যদি এ হয়, ঠিক একই রকমভাবে এই বাহুকে বাড়ানো হয়েছে। বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণের মানের সমান হয়। তাহলে এটা হবে এ, এই কোণটা। তাহলে পিসিডি এটা বি, ও কোণ, এই কোণটা এর নাম পিডিসি,
এটা হচ্ছে এ, মানে ডিগ্রিটা দিয়ে দিই তাহলে বরং আরও ভালো লাগবে দেখতে। এ ডিগ্রি। তাহলে এখন এই ত্রিভুজটাতে আসি। তো এই ত্রিভুজটাতে এখানে 3টি কোণ আছে, 1, 2, 3টে। তো আচ্ছা, এই ত্রিভুজ নিয়ে কোনো কাজ হবে না। এই যে জ্যা ছিল, এই জ্যা ছিল কি ব্যাসার্ধের সমান। তো এই বৃত্তের কেন্দ্র এর সাথে যদি এইভাবে যোগ করে দিই, তাহলে এটা যেহেতু ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, তাহলে এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ও ডিসি, ত্রিভুজ ও ডিসি এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এটা 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 প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। আমার দরকার এই কোণটা, এই কোণটা দরকার। তো এই কোণটার নাম হচ্ছে ওডিসি। অতএব কোণ ওডিসি এটা সমান 60 ডিগ্রি। আর যদি এই ত্রিভুজটা দেখি ওবিডি, ত্রিভুজ ওবিডি এর, ত্রিভুজ ওবিডি এর দেখো এই বাহু এবং এই বাহু পরপর সমান, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এটা যদি বি ডিগ্রি হয়, এই জায়গাটাও কিন্তু বি ডিগ্রি। এর কোণের নাম ওডিবি, কোণ ওডিবি এটা সমান বি ডিগ্রি। তাহলে কি পেলাম? তাহলে পেলাম এটা বি, এটা বি, এটা 60 ডিগ্রি, এটা এই ডিগ্রি। আর এই কোণটা বের করতে হবে পি কোণ। এটা আমি যদি এক্স ডিগ্রি ধরি, আচ্ছা এক্স ডিগ্রি ধরছি না, মনে করো এটা এক্স ডিগ্রি, তাহলে কি হবে যে এই পিসিডি যে ত্রিভুজটা আছে এর পিডি বাহুকে এই দেখো বাড়িয়ে দিয়েছি। তাহলে এখানে যে বহিস্থ কোণটা তৈরি হয়েছে, এই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হবে। অর্থাৎ এই কোণটা, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস বি, এটা সমান হবে এই কোণ আর এই কোণের। তাহলে কোণ পিটা আমি এক্সই ধরি, এটা সমান এক্স ডিগ্রি ধরলাম, এক্স ডিগ্রি ধরলাম। তাহলে এই ত্রিভুজ পিসিডি, ত্রিভুজ পিসিডি এর বহিস্থ কোণ বহিস্থ কোণটার নাম এই পুরোটা, অর্থাৎ সিডিবি, সিডিবি। সিডিবি সমান এখানে কি দেখো, সিডিবি সমান বি ডিগ্রি এবং 60 ডিগ্রি, বি ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে বহিস্থ কোণটা কার সাথে সমান হয়? বিপরীত অন্তস্থ কোণ, অর্থাৎ এখানে এক্স, এখানে বি। তাহলে এক্স ডিগ্রি প্লাস বি ডিগ্রি, উভয় দিক দিয়ে বি ডিগ্রি কেটে দিলে 60 ডিগ্রি সমান এক্স ডিগ্রি পাচ্ছি। অতএব এক্স ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম এ পিবি। অতএব কোণ এ পি বি এটা সমান 60 ডিগ্রি। তাহলে এটা 5-এর দাগ হলো। আচ্ছা, এরপরে 6-এর দাগ। 6 আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এই চিত্রটা ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, এবিটা হচ্ছে ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব, এবি আর সিডি পরস্পর লম্ব, এডিসি 50 ডিগ্রি, এডিসি অর্থাৎ এই কোণটা, এই কোণটা 50 ডিগ্রি, এডিসি 50 ডিগ্রি। সিএডি এর মান নির্ণয় করো, সিএডি অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে। তাহলে ছবিটা আমি বরং খাতায় এঁকে নিই। চারের 6, এই ছবিটা যেটা আছে এটা দেখে হুবহু এঁকে দিলাম। এটা হচ্ছে সিডি, এটা বৃত্তের কেন্দ্র, এই কোণটা দেওয়া আছে,
তো এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি। এরপরে আমাকে বের করতে হবে এই কোণটা বের করতে হবে। এই কোণটার মান দেওয়া আছে আর এটা লম্ব বলা আছে। তো এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা পি নাম দিলাম। তাহলে এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এপিডি আর এপিসি। এর এপি দুজনেরই বাহু, অর্থাৎ এপি সমান এপি, এটা সাধারণ বাহু। তারপরে এই কোণ, এটা লম্ব, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। এই কোণটা যেটা আছে এটার নাম এপিডি, এপিসি। আর এখান থেকে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী কোনো, এটা জ্যা এবং বৃত্তের কেন্দ্র থেকে এই জ্যায়ের উপর লম্ব টানা হয়েছে। তাহলে এই সাইডটা আর এই সাইডটা পরপর সমান, কারণ জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে লম্ব টানলে। তো এটা ডিপি সমান সিপি, ডিপি সমান সিপি। তাহলে কি হলো, ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ এপিডি সর্বসম ত্রিভুজ এপিসি। এই দুটো ত্রিভুজ যখন সর্বসম, তখন আমরা বলতে পারি যে এই কোণ এবং এই কোণ পরপর সমান। এই দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে এর এই কোণ আর এই কোণ পরপর সমান হবে, এই কোণ পরপর সমান হবে। তো এক সাইডটা বের করার চেষ্টা করছি। আচ্ছা, তো আমি লিখে নিই এখানে এই কোণটা পরপর সমান। এই কোণটার নাম ডিএপি। অতএব কোণ ডিএপি সমান কোণ সিএপি। এই কোণটা পরপর সমান সিএপি। এটা বের করে নিলাম। এবার এটা কি কাজে লাগবে সেটা দেখাচ্ছি। এই সাইডটা যেটা ডিএপি, এই কোণটার মান বের করার চেষ্টা করছি। কোণ ডিএপি, দেখো এই কোণ ডিএপির মানটা আমরা পাবো কি করে? এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করছি আর এই 50 ডিগ্রি বিয়োগ করছি। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 180 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে আর থাকে 90 ডিগ্রি, তার থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে থাকে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 40 ডিগ্রি, তাহলে এদিকের কোণটাও 40 ডিগ্রি। অতএব এই যে ডিএপি সমান সিএপি, এটা সমান এটা, ডিএপি কোণ ডিএপি সমান কোণ সিএপি সমান 40 ডিগ্রি করে। তাহলে পুরো কোণটা অর্থাৎ ডিএসি, অতএব কোণ ডিএসি সমান 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান, এটা হচ্ছে 80 ডিগ্রি। 36 সেমি ও 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? তাহলে 36 সেন্টিমিটার আর 16 সেন্টিমিটার মাপের দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। তাহলে এটা হলো, এটা 36 সেন্টিমিটার আর আরেকটা আঁকবো এখানে 16 সেন্টিমিটার। এটা বৃত্তের কেন্দ্র। তাহলে এটা দুটো বৃত্ত এঁকেছি। এই বৃত্তের ব্যাসার্ধ 36 আর এই বৃত্তের ব্যাসার্ধ এটা 16 সেন্টিমিটার। এখন বহিস্থভাবে স্পর্শ করেছে, এখানে স্পর্শ করেছে। তো বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে একটা সরল সাধারণ স্পর্শক যদি আঁকি, এই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। নাম দিলাম এ,
এখানে নাম দিলাম বি। তাহলে এবি এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এটা অ্যাকচুয়ালি বিন্দুটা এইখানে, এটা এই এবির উপরে লম্ব, আর এখানে এটা লম্ব, এই দুটো লম্ব, এটা কিন্তু এই স্পর্শকের উপরে লম্ব। এবার এখান থেকে এটা যতটুকু, এখান থেকে ততটুকু নিলে আমরা এরকম একটা জায়গা পাবো। তাহলে এখন যে ত্রিভুজটাকে ডার্ক করে দিলাম, এখানে পি, এখানে কিউ এবং এখানে আর, এবি সমান্তরাল করে এই কিউ 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 থেকে একটা সরলরেখা টানা হয়েছে যেটা এপিকে আর বিন্দুতে ছেদ করে। তাহলে এটা সমান্তরাল, এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল, আর একই সরলরেখার উপরে এটা লম্ব, তাহলে এটাও সমান্তরাল। তাহলে এই যে আবার এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। তো এবি যত বড়, মানে এবি যত দৈর্ঘ্যের, এবি ঠিক আর পি বা কিউ আর একই দৈর্ঘ্যের হবে, এবি যত কিউ আর ঠিক তত। এখন এই যে এই পার্টটা, এই পার্টটা কী হবে? এই পার্টটা, এই টোটালটা 36 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর এর এই কোণটা 90 ডিগ্রি, কোণ পি আর কিউ। তাহলে যখন 90 ডিগ্রি হচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ। তারপরে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে, অর্থাৎ পি কিউ এর মান বের করতে হবে। এটা কিন্তু এই ত্রিভুজটার একটা এটা অতিভুজ। তারপরে পি থেকে কিউ পর্যন্ত, আচ্ছা এখানে বের করতে হবে কি দেখে নিই তো। এখানে বের করতে হবে, দেখো বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা আমার এটা বের করতে হবে না, আমাকে এই কিউ আর এর মান বের করতে হবে। এখানে কিউ আর সমান প্রশ্ন চিহ্ন দেব, কিউ আর বের করতে হবে। পি কিউ কিন্তু দেওয়া আছে, পি কিউটা হচ্ছে এর 16 সেন্টিমিটার, এর 36 সেন্টিমিটার, আর এর এতটুকু 16 সেন্টিমিটার। তাহলে 36 প্লাস 16 সেমি, তো 36 আর 16, তাহলে 36 আর 10 হয়ে গেল 46, 46 আছে 52, এটা হচ্ছে 52 সেন্টিমিটার। এরপরে পিআর সমান 36 মাইনাস 16 সেমি, আর এটা ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তো পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা পাই এই সমকোণী ত্রিভুজ থেকে, যেখানে পিকিউ, দেখো পিকিউ এর মান আছে 52, তাহলে লিখবো 52 স্কোয়ার। পিআর যেটা আছে, পিআর এর মান 20 আছে, 20 দিয়ে দিলাম, প্লাস কিউআর এর মান বের করতে হবে, তাহলে কিউআর স্কোয়ারটা এই অবস্থাতেই রাখলাম। এখান থেকে পাবো কিউআর স্কোয়ার এটা সমান 52 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, 52 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। তাহলে যেটা পেলাম কিউআর স্কোয়ার সমান, আমরা জানি দেখো এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা কি করতে পারি, আমরা 52 দুটো গুণ করে 20 দুটো গুণ করে বিয়োগ করে দিতে পারি, সেটা হবে। আর আমরা যদি একটু সহজে করতে চাই, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব, 52 প্লাস 20 ইন্টু 52 মাইনাস 20, তাহলে এটা হচ্ছে 52 আর 20, এটা হলো 72 ইন্টু 52 থেকে 20 যদি বিয়োগ করি এটা হবে 32। এটা কিন্তু কিউআর স্কোয়ার সমান, তাহলে কিউআর সমান কি হবে? কিউআর সমান হবে
এই যে 72 × 32 এর বর্গমূল করতে হবে। তো 72কে যদি আমি ভেঙে লিখি 36 × 2, আর 32কে ভেঙে লিখলে 2 × 16, কী হলো দেখো, 36 × 2 = 72 আর 16 × 2 = 32। তাহলে আমরা পাচ্ছি এখানে 36-এর বর্গমূল 6, 2 আর 2 দুটো আছে, দুটোর জন্য একটা লিখলাম, এবং 16-র বর্গমূল 4। এটা 6 × 2 = 12, 4 বারং 6 × 2 = 12, 4 বারং 48। তাহলে এটা হলো কিউআর হচ্ছে 48 কিউআর। তাহলে কিউআর যত এবিও তত, অতএব স্পর্শকের দৈর্ঘ্য এবি সমান 48 সেন্টিমিটার। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। বৃত্তটির 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ষষ্ঠিক মান কত? তাহলে এখানে একটি বৃত্তের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার আছে আর চাপের দৈর্ঘ্য 11 সেন্টিমিটার আছে। এটা 4-এর 8। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ আর, এখানে বৃত্তের ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে 42 সেমি। তারপরে চাপের দৈর্ঘ্য সমান 11 সেমি। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ সমান চাপ ভাগ ব্যাসার্ধ। এটা হচ্ছে উৎপন্ন কোণের সূত্র, কোণ হবে চাপ ভাগ ব্যাসার্ধ। তো এখানে চাপ আছে 11 আর ব্যাসার্ধ আছে 42, এত রেডিয়ান। তাহলে আমরা জানি এত যখন রেডিয়ান, তো এখানে আছে কি যে উৎপন্ন কোণ ষষ্ঠিক পদ্ধতিতে মান, তাহলে আমাকে ডিগ্রিতে আনতে হবে, এই কোণটাকে ডিগ্রিতে মান বের করতে হবে। আমরা জানি যে পাই রেডিয়ান সমান হলে 180 ডিগ্রি হয়, তাহলে 1 রেডিয়ানে কত হবে 180 ডিগ্রি বাই পাই রেডিয়ান। তাহলে এইটাকে যদি আমরা ডিগ্রিতে বা ষষ্ঠিক মানে বের করতে চাই, তাহলে এটা হবে 11/42, তাহলে এত রেডিয়ান, এর সাথে 180 ডিগ্রি বাই পাই গুণ করব, যেখানে পায়ের মান 22/7। তো সমান 11/42 ইন্টু 180 ডিগ্রি বাই 22/7, 22/7 না দিয়ে আমি ওপরে 7 দিয়ে দিলাম এভাবে। তাহলে 11 × 2 = 22, এই 2, 7, 6 × 7 = 42, 6, আর 3, 6, 18 অর্থাৎ 30। তাহলে 30 আর 2 কাটলে 15, তাহলে সমান এটা হলো 15 ডিগ্রি। তাহলে এটা একটু কঠিন পদ্ধতিতে করলাম। এছাড়া আমরা যেটা করতে পারতাম, বৃত্তের পরিধি বের করে নিতাম, তারপরে লিখতাম যে বৃত্তের পরিধি কেন্দ্রে উৎপন্ন করে 360 ডিগ্রি কোণ, তাহলে এই 11 সেন্টিমিটার উৎপন্ন করে কত ডিগ্রি কোণ, সেভাবেও কিন্তু আমরা করতে পারতাম। তো এটা হলো 15 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল। এবার cos স্কয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা = 1 হলে থিটা এর মান কত হবে? cos স্কয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিটা, এটা = 1। তাহলে এখান থেকে বলা যায় যে
কস থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার 50 ডিগ্রি, বা কস থিটা সমান, আমরা জানি দেখো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সূত্র আছে, এটা কি সূত্র, এটা সমান 1। তাহলে আমরা যদি 1 মাইনাস কস স্কোয়ার আনতে চাই, 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা সমান কিন্তু সাইন থিটা হবে। তো এই যে 1 মাইনাস কস স্কোয়ার 50 ডিগ্রি আছে, এই জায়গাতে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 50 ডিগ্রি। আর সাইনকে কসে পরিণত করতে গেলে কোণ পাল্টে, সেটা আমরা লিখি সাইনটাকে কস করে দিলাম, তবে এই কোণটাকে পাল্টে ফেলতে হবে, এখানে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি লিখতে হবে। এবার এই দুই দিক তুলনা করি, বা এখন আরেকটা স্টেপ করলে ভালো হতো। তো আরেকটা স্টেপ করে দিই, এখানে সমান কস স্কোয়ার 90 থেকে 50 বিয়োগ করলে 40 ডিগ্রি পেলাম। এখন যদি দুই প্রান্ত তুলনা করি, তাহলে কস স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার 40 ডিগ্রি, অতএব থিটা সমান 40 ডিগ্রি। তাহলে থিটার মান পেলাম 40 ডিগ্রি। এটা 9-এর দাগ। এবার 10-এর দাগে আছে, বর্ষার সময়ে 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতা হলে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতা হলে বৃষ্টির জমা জলের আয়তন কত ঘনমিটার হবে। এখানে 2 হেক্টর বলা আছে। এখন এই হেক্টরের সাথে যে হেক্টর মানে কত কাঠা বা কত বর্গমিটার, সেটা কিন্তু আমাদের প্রথম জানতে হবে। তো আমরা জানি যে 1 হেক্টর সমান 10,000 বর্গমিটার, এটা আমরা জানি। তাহলে এটা কিন্তু এখানে ব্যবহার করতে হবে। 2 হেক্টর জমি আছে, তাহলে 2 হেক্টর মানে এখানে 20,000 বর্গমিটার জমি, সেখানে 5 সেন্টিমিটার উচ্চতা বৃষ্টির জল জমেছে। বৃষ্টির জমা জলের আয়তন কত? তাহলে এটা আছে 4/10। জমির ক্ষেত্রফল, সমান 2 হেক্টর সমান 20,000 বর্গমিটার। তাহলে এই জমির যে ক্ষেত্রফল আছে তার সাথে জলের উচ্চতা গুণ করলে জলের আয়তন পাওয়া যাবে। জলের উচ্চতা সমান 2 সেন্টিমিটার, জলের উচ্চতা সমান 2 না, এটা 5 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার কি মিটার করে নেব, 100 দিয়ে ভাগ করলাম, এটা হচ্ছে মিটার, কারণ 100 সেন্টিমিটার 1 মিটার হয়। অতএব জলের আয়তন হলো সমান জমির ক্ষেত্রফল ইন্টু জলের উচ্চতা। সমান ক্ষেত্রফল বেরিয়েছে 20,000 ইন্টু উচ্চতা বেরিয়েছে 5/100, এটা হবে ঘনমিটার। 1 2 1 2, 5 দুগুণ 10 আর দুটো শূন্য, তাহলে 1000 ঘনমিটার। তাহলে আমরা চাইলে এই 1000 ঘনমিটার রাখতে পারি। আর যদি আমি লিটার করতে চাই, তাহলে ঘনমিটারকে ঘন ডেসিমিটারে পরিণত করে তারপর লিটার করতে হবে। 11 দাগে আছে, একটি অর্ধগোলকের আয়তন ভি, সমগ্র তলের ক্ষেত্রফল এস এবং ভূমির ব্যাস ডি হলে এস ডি বাই ভি এর মান কত? তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নেব। এখানে মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ সমান আর একক।
আচ্ছা, এবার ভি বলা আছে, তাহলে অর্ধগোলকের আয়তন ভি আমরা জানি 2/3 পাই আর কিউব। তারপরে বলা আছে সমগ্র তলের ক্ষেত্রফল এস, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 3 পাই আর স্কোয়ার, এটা সমান এস। আচ্ছা, তারপরে বলা আছে যে ভূমির ব্যাস ডি, ডি সমান 2r। এখন আমাকে বের করতে হবে এস ডি বাই ভি, এস ডি বাই ভি সমান এস, এখানে 3 পাই আর স্কোয়ার এস ইন্টু ডি, ডি ইজ ইকুয়াল টু 2r। এরপরে ভি, ভি এর মান 2/3 পাই আর কিউব। তাহলে আপার পার্টটা হচ্ছে দেখো 3 × 6 6 পাই আর কিউব, আর লোয়ার পার্টটা 2/3 পাই আর কিউব। পাই আর কিউব কেটে দিলাম, তাহলে পাচ্ছি 6 ইন্টু 2/3টাকে আমি গুণ চিহ্ন দিয়ে 3/2 লিখবো, কারণ এটা মানে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলে পরের ভগ্নাংশটা উল্টে লিখতে হয়, অর্থাৎ লবটা হরে যায় আর হরটা লবে যায়। তাহলে 3 3 9, অতএব এস ডি বাই ভি ইজ ইকুয়াল টু 9, এটা আসছে। এটা হলো 11 দাগ। এরপরে দেখো 12 দাগে আছে 14 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার হলো, 14 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার এখানে দেওয়া আছে 42, 51, 56, 45 এভাবে দেওয়া আছে। প্রাপ্ত নাম্বারের মধ্যমা নির্ণয় করো। তাহলে এখানে প্রথম কাজ হবে সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেওয়া। মানের ঊর্ধ্বক্রমে না সাজালে আমরা কিন্তু মধ্যমা পাবো না। তো লিখবো এখানে যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই প্রদত্ত সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো যে সংখ্যাগুলো পরপর আছে পরপর লিখতে হবে। 42, তাহলে 42 আছে, তারপরে 45, 42, 45, নেক্সট আছে দেখো 45, আর একটা আছে 45 দুটো, 42, 45, এখানে 45, 45-এর পরে আমরা লিখতে পারি 50, 51, 52, 50, 51, 52, 50, 51 আর 52 লিখেছি। 53 নেই, 54 আছে একটা, তাহলে লিখব 54। আচ্ছা, 55 আছে কিনা দেখে নিই, এখানে 55 আছে একটা, তাহলে 55 লিখব। তারপরে 56 একটা, 56 একটা, এরপরে দেখো 57 নেই, 58 একটা, 58 একটা, তারপর 59 একটা, তারপরে 60 একটা আছে, 60ও একটা আছে, তারপরে 61 নেই, 62 আছে, তাহলে 62 লিখলাম। 63 কিন্তু নেই, 63 নেই, 64 আছে, 64। তাহলে এখানে মোট ছিল 14টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, হ্যাঁ 14টা হয়ে গেছে। তাহলে এখানে 14টা সংখ্যা আছে, তাহলে লিখবো n সমান 14, আর 14 একটা জোড় সংখ্যা, এটি জোড় সংখ্যা হলে আমরা মধ্যমা নির্ণয়ের একরকম সূত্র ব্যবহার করি, আবার বিজোড় সংখ্যা হলে অন্যরকম সূত্র ব্যবহার করি। এটা জোড় সংখ্যা, তাহলে আমাকে বের করতে হবে অতএব n/2 সমান 14/2 সমান 7 ও n/2 + 1 ইজ ইকুয়াল টু 7 + 1 ইজ ইকুয়াল টু 8।
তাহলে মধ্যমা হবে সপ্তম পদ আর অষ্টম পদের গড়। অতএব মধ্যমা সমান সপ্তম পদ প্লাস অষ্টম পদ বাই 2। তাহলে গুণে গুণে 7 নম্বরে কে আছে দেখি, 1 2 3 4 5 6 7, এটা সপ্তম এটা অষ্টম, অর্থাৎ 54 প্লাস 55 বাই 2, আর এটা ইজ ইকুয়াল টু 54.5। তাহলে এটা মধ্যমা বেরিয়ে গেল। তাহলে এটা 14 দাগ কমপ্লিট হলো। এই চারের দাগটা কমপ্লিট হলো, এখানে 12টা অঙ্ক ছিল। আর এখানে আছে 5-এর দাগ, তো 5-এর দাগটা আমি পার্ট 2 ভিডিওতে করব, আর পার্ট 1 ভিডিওতে এই 4-এর 12 দাগ পর্যন্ত করলাম। তো এখানে একটা তোমাদের বলা থাকবে যে যারা ভিডিওটি দেখছো কোন জায়গা থেকে দেখছো এবং স্কুলের নাম কি এবং নিজের নাম, এগুলো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।